আসসালামু আলাইকুম। মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না, এই কথাটা আমি প্রায় বলে থাকি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটা খুব বিশ্বাস করি এবং সেইভাবে আমিও কাজ করার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গত 8 বছর ধরে আমরা যে কাজ করছি বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য, এটা তো একেবারেই ভলেন্টিয়ারিংই। মানে এখানে তো আমার কোনো ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট নাই। আমার উদ্দেশ্য একটাই, বাংলাদেশে কিছুটা হলেও বেকার সমস্যা কমানো, তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদেরকে উদ্যোক্তা বানিয়ে কিছু মানুষের কর্মসংস্থান এবং তাদের নিজের আত্মকর্মসংস্থান তৈরি করা। সেই কাজটা আমরা করে যাচ্ছি গত 8 বছর ধরে ধারাবাহিকভাবে। সেরকমভাবে অনেক কাজ আছে, চাইলে প্রত্যেকটা মানুষ ভলেন্টিয়ারিং করতে পারে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আল্লাহ সেই হাতটাকে পছন্দ করে যেই হাত দিয়ে মানুষ আরেকজনকে দিতে পছন্দ করে। সো আপনার আসবে কি না সেটা নির্ভর করবে আপনি দিতে চান কি না। সো সেই জন্য আমি সবসময় বলি, আর ভলেন্টিয়ারিং এমন একটা কাজ যেটা আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিদেশে এটাকে যে করার জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে নিজের খরচে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ভলেন্টিয়ারিংয়ে অনেক সুযোগ আছে এবং এখন অনেক ছেলে মেয়ে করছে। যেমন করে আমাদের ফাউন্ডেশনে প্রায় 5,000 ভলেন্টিয়ার আছে যারা দিন রাত এখানে সময় দিচ্ছে, কাজ করছে, জেলাগুলোকে গুছিয়ে রাখছে, প্রবাসে আমাদের দেশগুলোকে গুছিয়ে রাখছে, প্রোগ্রাম করছে, নানান কিছু করছে তারা। সো এই ভলেন্টিয়ারিংয়ের মাধ্যমে আসলে মানুষ কী শিখতে পারে? নেটওয়ার্কিং, লিডারশিপ, ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট সবচেয়ে বড় কথা, তারপরে হচ্ছে কমিউনিকেশান, মানে অনেক কিছু। এবং সবচেয়ে বড় কথা, নিজের যে একটা বড় পরিচিতি এবং কনফিডেন্স তৈরি হয়, এটা তো বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমরা আজকে ভলেন্টিয়ারিং নিয়ে অনেক কিছু শুনবো, শিখবো। তার চেয়েও বড় কথা, আজকে আমার শোতে যে অতিথি এসছেন তিনি আসলে নিজেকে একজন ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা আমার খুব ভালো লেগেছে। এবং তার চাইতে বড় পরিচয়, উনি আমার খুবই প্রিয় কাছের একজন মানুষ, ভাই, বন্ধু, সব কিছু বলতে পারেন। জাবেদ সুলতান পিয়াস, আমরা পিয়াস ভাই নামে চিনি এবং আপনারা অনেকেই তাকে চিনেন, সোশ্যাল মিডিয়া বলেন বা ডিজিটাল মিডিয়া বলেন। খুবই বিখ্যাত একজন মানুষ, জনপ্রিয় একজন মানুষ এবং উনি প্রথম আলোর ডিজিটাল হেড। শুধু তাই নয়, উনি আসলে আরও অনেক কাজ করেন। উনি একজন মার্কেটার, ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড বিজনেস লিড, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট, ভলেন্টিয়ার এবং কমিউনিটি লিডার। সো এইরকম একজন দুর্দান্ত কমিউনিটি লিডারের আজকে দেখা পেলাম আমরা আজকে তার গল্প শুনবো এবং তার গল্পের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার বা কিছু টিপস দেওয়ার, যে টিপসগুলো ডেফিনেটলি আপনার জীবনে কোনো না কোনো কাজে লাগবে। চলুন আমরা তার সাথে আলাপ করি। পিয়াস ভাই, আসসালামু আলাইকুম। আমি খুব ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে কষ্ট দিলাম সেই প্রথম আলো থেকে উত্তরা। না না, কোনো সমস্যা নেই। আমি আপনার ভূমিকা শুনছিলাম, আসলেই খুব সুন্দর করে বলছেন আপনি। আর আপনার এই কাজগুলোর পেছনে যেহেতু একটা উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য, এবং আমার আসলেই আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না, আপনি অনেককে অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু আপনি যে দারুণ কাজ করে যাচ্ছেন বছর পর বছর ধরে, এটা আসলে আপনার জন্য আসলে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাকে আমি আর ছোট্ট একটা তথ্য দিই, আমরা 2018 সালের 1 জানুয়ারি এই ফাউন্ডেশনটা তৈরি করি, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এটার মধ্য দিয়ে আমরা গত একটা ব্যাচে টানা 90 দিন করে আমরা প্রশিক্ষণ দিই, প্রায় 270টা কন্টেন্ট দিয়ে। আচ্ছা, 270টা লিখিত কন্টেন্ট এবং 270টা ভিডিও, মোট 540টা কন্টেন্ট 90 দিনে শেখানো হয়। এবং এটা 90 দিন মানে টানা 90 দিন, এখানে কোনো ব্রেক নাই, শুক্র শনি, ঈদের দিন, পুজোর দিন, প্রতিদিন। এটা হচ্ছে এটার একটা ব্যতিক্রম। আমি এই পর্যন্ত প্রায় 32টা ব্যাচ শেষ করেছি, এখন 33 নম্বর ব্যাচ শুরু হয়েছে। বিরাট ব্যাপার। এবং এটাও ধারাবাহিকভাবে। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের 2900 দিন শেষ হয়ে গেছে অলরেডি। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, মানে টানা 2900 দিন কোনো একটা প্রশিক্ষণ কর্মশালা, এবং সেটা ফ্রি। এটা পৃথিবীতে কেউ করে নাই, বাংলাদেশ তো নয়। দারুণ ব্যাপার। সো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এই পর্যন্ত প্রায় 32 লক্ষ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিতে পেরেছি বিনামূল্যে, এবং প্রায় 1.5 লক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। সো এইটা হচ্ছে আমার ভলেন্টিয়ারিং। অবশ্যই দারুণ ব্যাপার। আপনার ভলেন্টিয়ারিং শুনবো, তার আগে আমি একটু আপনার কাজ নিয়ে আসতে চাই। শুরুতে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই বা ছুড়ে দিতে চাই বলতে পারেন, সেটা হচ্ছে, আপনার কি নিজের কোনো সংবিধান আছে?
না মানে কথাটা এই জন্য বললাম যে ধরেন একটা রাষ্ট্রের একটা সংবিধান আছে, কীভাবে রাষ্ট্র চলবে, কি করা যাবে কি করা যাবে না। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন প্রথম আলো, তারও একটা মেমোরেন্ডাম নিয়ম নীতি আছে, আর্টিকেলস জি। আছে যে আমরা এটা করব, এটা করব না। প্রত্যেকটা জিনিসেরই একটা থাকে, আমাদেরও একটা প্রত্যেকের একটা থাকে যে আমি লাইফে এটা করব, বা আমি মানুষ হিসাবে, পজিটিভ মানুষ হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে আমি এগুলো করব না। সো আপনার লাইফে কি এরকম কোনো সংবিধান রচনা করার চিন্তা করেছেন? ভালো প্রশ্ন করেছেন। লিখে ফেলতে পারলে ভালো হতো, কখনো লেখা হয় নাই। বা নিশ্চয়ই আমি না, শুধু প্রত্যেকটা মানুষের মধ্যেই তো এই চিন্তাটা আছে। এই চিন্তা না থাকলে তো আসলে আগানো সম্ভব না। আমি যেটা মনে করি হচ্ছে, খুব বেসিক, যদি আপনি একটা চিন্তার জায়গা তৈরি করেছেন, আসলে আমি এভাবে ভাবিনি আমি লিখে ফেলবো এটা, কিন্তু নিশ্চয়ই অসুবিধা নেই, আমাদের ব্রিটেনের লিখিত সংবিধান নেই, but we have a convention। একটা জিনিস আমার কাছে মনে হয় যে যত কাজ করেছি এর মধ্যে থেকে, কারণ আমরা যে ধরেন আমরা মফস্বল থেকে ঢাকায় আসছি, কিছু করে খাচ্ছি, এই যে আপনি আমাকে চেনেন, এইগুলো তো অর্জন। এইটার পেছনে আসলে অনেক মানুষের অবদান আছে, বিভিন্ন ক্ষেত্রে নানান রকম মানুষের অবদান আছে, তাই না? সো আমি সেটাও চাই যে আমার কাজের মধ্য দিয়ে কারো না কারো যদি উপকার হয়, সেইটা আমার একটা বড়, আমি বলবো যে আমার একটা বড় কন্ট্রিবিউশন হিসেবে থাকবে। এইটা একটা। আর হচ্ছে আমার কাজে আমি সবসময় যাই করি, আমি চেষ্টা করি সবচেয়ে ভালোটা করার জন্য। মানে আমার এক টিচার ছিলেন, আমার প্রিয় শিক্ষক স্যার, গত হয়েছেন। স্যার বলতেন যে যাই করিস মাটি কাটলেও ফার্স্ট হইতে হবে। মানে হচ্ছে যাই করি না কেন, যে পেশাই আমরা থাকি না কেন, যে কাজটাই করে, সেটা যদি ভলান্টিয়ারিজম হয়, সেখানেও নিজের একদম সেরাটা দেওয়া, এইটা না বুঝেই চেষ্টা করি। তারপরে দেখা যাবে যে এটা ভালো ছিল না খারাপ ছিল, বাট আগে করে ফেলা, এইটা আমার কাছে মনে হয় নিজের শেয়ারটুকু দেওয়া। যে কোনো কিছু করলে একদম, মানে বলে না আধা খাচরা একদম ঝাঁপিয়ে পড়া, এইটা আমার কাছে মনে হয় যে অসাধারণ। ডেফিনেটলি আপনার যেহেতু আজকে একটা চিন্তার খোরাক তৈরি করতে পারলাম, আপনি হয়তো লিখতে গেলে এটা অনেক বড় হবে অবশ্যই। এবং যে আমি লাইফে ভালো কি কাজ করেছি বা আরও কি করতে চাই, বা আমি আসলে কি করবো না। যেমন আমরা সাধারণভাবে আমরা যারা একটু পজিটিভ মানুষ বা মানবিক মানুষ, আমি বলতে চাই আমরা সবাই কোথাও একটা মিল তো আছে। আমাদের চিন্তা থাকে যে আমরা কাউকে কোনোদিন ঠকাবো না, কারো হক নষ্ট করবো না, অবশ্যই। কাউকে ছোট করব না, পারলে যেটা আপনি বললেন মানুষের উপকার করবো, সৎ পথে চলবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, সৎ পথে চলবো। এবং আপনার শুরুতে কথার মধ্য দিয়ে আমি কিন্তু দুটো পয়েন্ট পেয়েছি যেটা আমার দর্শকদের উপকার হবে। একটা হচ্ছে আপনার যখন বলছিলেন তখন ছোট করে হলেও আপনি কথাটা কিন্তু বলে ফেলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক বড় ব্যাপার মনে হয় আমার কাছে। সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন গ্রাম থেকে উঠে এসে আমরা যে এই জায়গায় এসেছি, এখানে অনেক মানুষের অবদান আছে। এই যে কৃতজ্ঞতা স্বীকার করার একটা অ্যাটিটিউড, আপনি কিন্তু মনের অবচেতনে কথাটা বলেছেন, খুব আমি আপনাকে প্রশ্ন করি না, এইটাই হচ্ছে একটা মানুষের মূল্যবোধ, যে আমি কৃতজ্ঞ, আমি একা বড় হই নাই। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে যেটা করব বেস্ট, মানে সেখানে হাফ হার্টেড বা আমি যদি ঘরও মুছি, আমার থেকে অসাধারণ কেউ মুছতে পারবে না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি 3টা আপনাকে দিতে চাই: সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ, সম্পদ। কোনটাকে আপনি আগে বেছে নেবেন? সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, বাট এখন এই যে 40 ক্রস করছি, তো এখন মনে হচ্ছে সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য, আসলে আমরা পড়তাম স্বাস্থ্য সকল সুখের মূল, আপনার প্রত্যেকটা শখ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সুস্বাস্থ্যটা আসলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুশিক্ষা তো অবশ্যই, আপনি বলেছেন সম্পদের সুখ, সম্পদ, সেগুলো বেঁচে থাকতে হলে খুবই গুরুত্বপূর্ণ, জীবনের জন্য লাগবেই প্রত্যেকটাই। সো সুস্বাস্থ্য আমরা আসলে এটা অনেক পরে বুঝতে পারি, যেমন আপনি মানে আমরা খেয়ালই করি যখন আমাদের বয়স কম থাকে, তখন মাথায় থাকে না একটা সময়। আরেকটা হচ্ছে যে জীবনের যে গুরুত্ব, সেইটাও বুঝতে আমাদের একটু সময় লেগে যায়। মানে জীবনটা যে একটা, আমি যে জীবনটা পেয়েছি, আমার যে যাপিত জীবন, সেটার যে একটা গুরুত্ব আছে, সেটা যে একটা গিফট, এটার যে একটা পারপাস আছে, এই জীবনটা যদি আরেকদিন বেশি আমি সার্ভ করতে পারি, তাহলে যে এটার পারপাসটা আরেকটু বড় হবে, সেইটা বুঝতেও কিন্তু একটা সময় লাগে। একটা আপনার প্রশ্ন থেকে প্রশ্ন আসলো মাথায়, আপনার জীবনের পারপাস কি? আমার জীবনের
সিঙ্গেল পারপাস তো না, একটা তো হচ্ছে ভালোভাবে থাকা, ইন্টিগ্রিটির সাথে থাকা, এটা সত্যি আমি প্র্যাকটিস করি আমার কাজের মধ্য দিয়ে। অসাধারণ। এবং একটু চেষ্টা করা, ওই যে বললাম যে মাটি কাটার কথাটা বলেছিলাম, আরেকটা হচ্ছে যে চেষ্টা করা যে আমি আসলে 5 জনের মধ্যেও যদি থাকি, আমি নিজেকে আমার কাজের মধ্যে একটু আলাদা করতে চাই। 10 জনের মধ্যে যদি থাকি, আমি একটু আলাদা দেখতে চাই নিজেকে। এটা বলতে পারেন যে এইটা আমার এক ধরনের অ্যাম্বিশন। সো আমি আমার কাজের মধ্য দিয়ে 10 জনের মধ্যে, 20 জনের মধ্যে, 1000 জনের মধ্যে একটু আলাদা ফোকাস লাইটটা আমার উপর যেন ফোকাস থাকে। লাইটটা, হ্যাঁ, এটা বলতে পারেন আমার একটা অ্যাম্বিশন, বাট এটা আমার এবং এটা খুবই হাম্বল এবং ট্রুথ অ্যাটিটিউড আমি মনে করি। কারণ আপনি যদি সবার মতো হন তাহলে আপনি পিয়াস, হ্যাঁ, ওইটাও আমি চেষ্টা করি আমার তাহলে জীবনের পারপাসটা কি পারপাসটা কি থাকলো। সো ওইটা কিভাবে, নিশ্চয়ই আমি খারাপ কাজ করে না, আমি ভালো সন্ত্রাসী কাজ কার্যক্রম, ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে তখনই আপনি লাইমলাইট হবেন যখন কাজটা আসলে ভালো করবেন। সো আমার কাছে এইটাই মনে হয় একটা পারপাস, যে লাইফের যে একটা প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মুহূর্তে একটা বিউটি আছে, ওইটাকে বের করা, এটাকে এনজয় করা, এটার সঠিক মূল্যটা দেওয়া। আর আমার একটা খুব শখ আছে, সেটা হচ্ছে ঘুরে বেড়ানো। কাজ তো করতেই হয় কাজের জন্য। হ্যাঁ, কাজের জন্য হচ্ছে আমরা নানা রকম কাজ করি। আমার ব্যক্তিগতভাবে আমি খুবই কিউরিয়াস। সো নতুন কিছু দেখলে আমি ছোটোবেলা থেকেই বা এখনও নতুন কিছু দেখলে একটু ঘাটাঘাটি করার ইচ্ছে করি। সেই জায়গা থেকেই হয়তো এখন যে করে খাচ্ছি সেখান থেকে সেটার অনেক বড় অবদান আছে। আমি সবসময় আমার ছেলে মেয়েদেরকে বা আমি যখনই যেখানে কথা বলতে যাই, লাইফস্টাইল নিয়ে আমি খুব কথা বলি যে একটা মানুষের একটা ডিসিপ্লিন লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি যে কথাগুলো বললেন, লাইন ফোকাসে থাকার জন্যে, একটু ডিফারেন্ট থাকার জন্য বা বেস্টটা করার জন্য ডিসিপ্লিনটা খুব গুরুত্বপূর্ণ লাইফে। সো আপনার লাইফস্টাইলটা যদি শুনি সকাল থেকে রাত পর্যন্ত। আসলে ওই যে সুস্বাস্থ্যের কথা বললাম, কিন্তু আমাকে দেখে তো সুস্বাস্থ্য মনে হয় না। আমাদের আসলে আমরা যেরকম লাইফ লিড করি, এটার মধ্যে নিশ্চয়ই আরেকটু ম্যানেজ করা যেত, কিন্তু পারি না। চেষ্টা করি, খুব অগোছানো লাইফও লিড করি না। সকালটা আমি বরাবরই খুব আর্লি ঘুম থেকে উঠি, এটা আমার একটা ভালো গুণ। আমি যত লেটে বিছানায় যাই, আমি 3টার সময় ঘুমালেও এই 6টা সাড়ে 6টা আমার ঘুমটা ভেঙে যায়। সো আর্লি ঘুমাতে চেষ্টা করি, কিন্তু একটু দেরি হলেও আর্লি ঘুম থেকে উঠে যাই। এখন সপ্তাহে 5 দিন হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। আমি স্কুলে যাই অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে সারাদিন তো মেয়ের সাথে, আমার একটাই মেয়ে, আমার একটাই সন্তান ছোট, তো ওর সাথে তো সারাদিন সময় পাই না। আমি মনে করি যে আমি একদিনও মিস করি। টাইমটা হচ্ছে কোয়ালিটি টাইম। হ্যাঁ, মানে আমি যে তার সাথে যে সকালে যাই, এবং স্কুলটা একটু দূরে, একটু সময় লাগে, 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে যেতে, পরে আমি আবার আসি। তো এই সময়টা আমি খুবই এনজয় করি, এটা আমার জন্য খুবই প্রেশাস টাইম। এবং সকালবেলা হওয়াতে যেটা হয়েছে, 7টায় বের হই। সকালবেলা তখন কোনো ব্যস্ততা থাকে না, মিটিং থাকে না, আমার কোনো মিস করতে হয় না। সেখান থেকে আমি যেহেতু আমার কাজটাই যেহেতু কর্পোরেট রিলেশনস, সো আমার প্রচুর মানুষের সাথে মিটিং মিস করতে হয় সারাদিন, এটাই আমার মূলত কাজ, তাই না? মানে আমি সিন্স আই লুক আফটার প্রথম হলো ডিজিটাল বিজনেস, আমার স্টেক হোল্ডারদের সাথে প্রচুর মিটিং করতে হয়। কোনো সময় আমি ব্রেকফাস্ট মিটিং করি, এটা আমার সপ্তাহে ধরেন 2-3 দিন হয়ে যায় কারোর সাথে। কারণ সকালটা ফ্রেশ থাকে, সকালে কারোর সাথে আমি যদি দেখি যে কেউ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমার একটা দীর্ঘ ডিসকাশন আমি করতে চাই, দিনটা খুব ভালোভাবে শুরু করতে চাই, তার সাথে আমি ব্রেকফাস্ট করি। আমার বন্ধুদের সাথে করি, নানা রকম করি, আমার অনেক জুনিয়রের সাথে করি, অনেকের গল্প আমি শুনতে চাই, তাদের সাথে করি। সো এটা একটা, তারপরে আমি অফিস যাই। আর যদি সকালে ব্রেকফাস্ট মিটিং না থাকে, আমি বাসায় আসি, বাসায় ব্রেকফাস্ট করে 10টার মধ্যে অফিস চলে যাই। সারাদিন অফিস, এর মধ্যে নানা রকম অফিস, মানে তো অফিস তো আর ফুল টাইম অফিস নট নেসেসারলি। আমি যেটা বললাম, আমাদের প্রচুর ভিজিট করতে হয়, নানা রকম কাজ করতে হয়, মানে প্রচুর মিটিংস থাকে, প্রোগ্রামস থাকে। আর আমরা যেহেতু ওই যে আপনি যেমন নানা রকম ফোরামের সাথে যুক্ত, ঢাকা শহরে এই প্রোগ্রাম, এই দাওয়াত, এরকম নানা কিছু থেকেই যায়। চেষ্টা করি হয়তো শুক্রবারে বাসায় থাকতে, কিন্তু একটা দিন খুবই চেষ্টা করি একদমই। সন্ধ্যা রাতে কি আলাদা করে কিছু করেন, যেমন ছবি দেখা, বই পড়া? আমি যেটা করি হচ্ছে, আমি মাঝে মাঝে একটু জিমে যাওয়ার চেষ্টা করি, প্রতিদিন যাওয়া হয় না, ডিপেন্ড করে বাসায় কত তাড়াতাড়ি আসতে পারবো। আমার ওয়াইফ আমাকে নিয়ম করে দিচ্ছে 2 দিন অন্তত 8টার মধ্যে বাসায় আসতে, এটা আমি মানার চেষ্টা করি, সবসময় পারি না। যেদিন বাসায় যাই সেদিন আমি মুভি দেখি। আমি ছোটোবেলায় আমরা প্রচুর বই পড়েছি মফস্বল শহরে। আমার মনে আছে আমরা বিষয়িত কেন্দ্রের বই সাবস্ক্রাইব করতাম। আমার দেশের বাড়ি নেত্রকোনায় বড় হয়েছি, স্কুলটা নেত্রকোনায়, ঢাকায় কলেজে এসে ঢাকায় ভর্তি হয়েছি, নটরডেম কলেজে। এবং আপনি জাহাঙ্গীরনগর থেকে? আমি হ্যাঁ, নটরডেম কলেজ থেকে পাশ করে আমি জাহাঙ্গীরনগর
কন্টিনিউ আইবিএ থেকে বিবিএ করেছি, তারপরে আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে একবার বিজনেস স্টাডিজে মাস্টার্স করেছি, পরে আবার আইবিএতে আরেকবার মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটিতেই। এই তো, আর বাইরেও আমার কিছু পড়াশোনা আছে, কিছু ডিপ্লোমা আছে, 2টা ডিপ্লোমা আছে, একটা ইউকেতে একটা ইউএসএতে। সো যাই হোক, এটা পড়াশোনা। কিন্তু আমি বলছি যে আমরা ছোটবেলায় প্রচুর বই পড়তাম। বিষয়তে কেন্দ্রে আমার মনে আছে, আমার এক টিচারের বাসায় বিষয়তে কেন্দ্রে বই প্রতি সপ্তাহে একটা বই নিয়ে তারপরে সপ্তাহে আনতাম। তখন বিনোদনের বা শেখার অনেক জায়গা ছিল না, সেটা মনে হয় অনেক ভালো ছিল, আমরা অনেক ফোকাস ছিলাম, প্রচুর বই পড়েছি। প্রতি সপ্তাহে মাস্ট একটা বই পড়তাম। আপনি যেমন বললেন যে আপনি ঝড় বৃষ্টি, ঈদ, পার্বণ, আপনি ট্রেনিং চালিয়ে যাচ্ছে, আমরাও প্রতি সপ্তাহে বই পড়তাম, এবং এতে করে দেখেন এই 4-5 বছর অনেকগুলো বই কিন্তু পড়া হয়ে গেছে। অনেক সোর্স ছিল না, বাট এইটা এখন আর এই অভ্যাসটা ধরে রাখতে পারি না। এখন তো খুবই আমাদের মোবাইল ফোনের জন্য, সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনের জন্য আমাদের কনসেন্ট্রেশন খুব কম, আমাদের কনসেন্ট্রেশন কোথাও ধরে রাখতে পারি না, খুব খারাপ। বাট আমি যেটা করি, আমি বাসায় আসলে আমি মুভি দেখি। আপনার একটু কর্পোরেট লাইফে আসতে চাই। পড়াশোনা তো শুনলাম, মানে চাকরি জীবন শুরু হয়েছে। আমি আমি আরেকটু পেছন থেকে বলি আপনাকে। আমি আরেকটু পেছন থেকে বলি চাকরি ঢোকার আগে। কারণ আমি তো নেত্রকোনায় থাকতাম, তো নেত্রকোনায় আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমাদের পরিবারের একটা পরিচিতি ছিল, সবাই চিনতো। তো ওখানে তো একটা হিরোইজম ব্যাপার ছিল, হিরো মানে লাইক ভালো ছাত্র ইত্যাদি চিনে টেনে সবাই। সো ওখানে একটা খুবই ভালো একটা কনফিডেন্স ছিল। আমি যখন ঢাকায় এসে ভর্তি হই, ব্যাপারটা কি আপনার চেহারার কারণে? না, চেহারার কারণে না, ইটস অ্যাবাউট কনফিডেন্স। যে কোনো কিছুর মধ্যে মানে হচ্ছে ওখানে যে নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস, ভলান্টিয়ারিজম, ওখানে আমি ঘুমভাঙ্গা খেলা করা আসরের সঙ্গে যুক্ত ছিলাম, কচিকাচার মেলার সাথে যুক্ত ছিলাম। সো আমরা ভলান্টিয়ারিং এ ঢুকে গেছি। হ্যাঁ, মানে আমি আসছি, নানা রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম, ওখানে এগুলো করতাম। সো একটা লাইমলাইটের মধ্যে ছিলাম এবং কনফিডেন্স ছিল। এনিথিং আপনি ওখানে বলেন, সাইকেল চালাই, ওখানে চলে যাচ্ছি, সব কিছু পারবো, তাই না? সেইটার হয়তো পরীক্ষা ফলাফলও ওইরকম ছিল, সব কিছুতে উপস্থিত, বক্তৃতা করতাম, বিতর্ক করতাম, নানা কিছুর মধ্যে যুক্ত ছিলাম, সর্ট অফ হিরো ছিলাম। যখন আমি কলেজে এসে ভর্তি হই, নটরডেম কলেজে, তখন আমি দ্য ভেরি ফাইন মর্নিং আই ফাউন্ড মাইসেলফ নোবডি। কেন? কারণ হচ্ছে এখানে আমি ভালো ছাত্র, ওখানে কিন্তু এখানে আমার চেয়ে অনেক ভালো ছাত্র, সব দেশে সব ভালো ছাত্ররা ভর্তি হয়েছে। আমাদের ধরেন এখানে একটা ফ্যামিলি পরিচিতি ছিল, এখানে তো আমি কিছুই না, মানে এখানে ঢাকা শহরের মন্ত্রী, মিনিস্টার, নানা রকম ছেলে পেলে আসতেছে। আমি ওখানে ছিলাম স্মার্ট, মানে আমাকে দেখে সবাই, আমাদের সহপাঠী, বন্ধু বান্ধবী সবাই আমাকে একটা আলাদা গুরুত্ব দিত। এখানে এসে দেখলাম যে এখানে তো যারা ঢাকার কলেজ স্কুলগুলো থেকে আসছে, ওদের তো একটা ভালো কোরাম আছে, ওদের বন্ধুরা স্মার্ট, সুন্দর, ওদের মেয়ে বন্ধু আছে, আমার মেয়ে বন্ধু নাই, ওরা সুন্দর ভাষায় কথা বলে। আমি তো নেত্রকোনায় আমাদের আঞ্চলিক ভাষায় আলুকে আলু বলি, রাইট? আমি সুন্দর ভাষায় কথা বলতে পারি না। তো অলটুগেদার আমার কনফিডেন্সটা ব্রেকডাউন করে, এবং এটা আমার কাছে মনে হয় যারা প্রথম ঢাকায় আসে, আমি এখনকার ছেলেপেলের কাছে যাই না, কিন্তু আমি দেখেছি আমার অনেক বন্ধুদের মধ্যে এটা হয়েছে। আমারও হয়েছে। হ্যাঁ, তো আই জাস্ট ফাউন্ড মাইসেলফ নোবডি। আমার পরীক্ষার ফলাফল আমি খুবই ভালো ছাত্র, মানে টপ স্টুডেন্ট ছিলাম, কিন্তু এইচএসসি মানে একাদশ শ্রেণীর ফলাফলে আমি খুবই খারাপ করলাম। যে ম্যাথস আমি সবসময় প্রায় 100-এ 100 পাই, সেই ম্যাথসে আমি 50 or something কিছু একটা পাই। এবং তখন আমি বুঝতে পারলাম যে আসলে তো আমি এখানে মানে ফার্স্ট হইতে এসেছিলাম, আমি তো পিছিয়ে যাচ্ছি। সত্যি তখন আমি অনেক ম্যাচিউর না, অনেক আমার আত্মীয়স্বজন ছিল, বাট এই বুদ্ধিটা আমাকে দিবে, ওরকম লোকও কেউ ছিল না। আমি নিজেই ভাবলাম যে আসলে তো আই হ্যাভ টু কাম আউট অফ মানে আই হ্যাভ টু কাম আউট মাইসেলফ, এটার মধ্যে থেকে আমাকে নিজেকে বের করে আনতে হবে। তখন চিন্তা করলাম কি করা যায়, এই করা যায়, সেই করা যায়। তখন আমি প্রথম আলোর সাথে যুক্ত হই অদ্ভুতভাবে। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ফার্স্টের দিকে আর কি। তখন ম্যাথ অলিম্পিয়াড নামে একটা, প্রথম আলো গণিত অলিম্পিয়াড, খুবই লাইক বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে অন্যতম এফেক্টিভ একটা অ্যাক্টিভেশন বা ইভেন্ট। তখন ম্যাথ অলিম্পিয়াডে একটা প্রি প্রোগ্রাম হয়েছিল নটরডেম কলেজে, আমি ওখানে ভলান্টারি করেছিলাম। যেহেতু আমি সব জায়গায় ভলান্টারি হিসেবে যাই, এইটা তো পারি, মানে খাটতে পারি। সেখান থেকে আমি দেখলাম পত্রিকায় বিজ্ঞাপন দিল, প্রথম আলোতে একটা নিউজ দিল যে ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার নেওয়া হচ্ছে, ম্যাথ অলিম্পিয়াড শুরু হবে সারা দেশে, সো ডু ইউ ওয়ান্ট টু জয়েন। আমি সম্ভবত আমরা প্রথম দিন আমি হাত তুললাম, আমি ওখানে গিয়ে প্রথম আলোতে গিয়ে যে আমি আছি। এইটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। ওই দিনটা না হলে হয় না বাটারফ্লাই মুভমেন্ট হয় না একটা। সো ছোটো ঘটনার জন্য অনেক বড়, ওই দিনটা না থাকলে হয়তো আমি অন্য কিছু হতাম, হয়তো একটা ভালো কিছু হতাম বা খারাপ হতাম বা হোয়াট এভার, আই ডোন্ট নো। বাট এখন যে আমার লাইফ, এটা আমার থাকতো না। সো এইটা আমি এই জন্য
প্রফেশনে আসার আগে এটা বললাম যে আমি তারপরে আমি একটু থামি আপনাকে, মানে আমি দুর্দান্ত একটা জিনিস নিয়েছি, আমি সবসময় সবাইকে এনকারেজ করি ভলেন্টিয়ারিং করার জন্য। দেখেন এই ভলেন্টিয়ারিং এর অ্যাটিটিউড আপনাকে প্রথম আলোতে নিয়ে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি প্রথম আলোতে নিয়ে আসছে। হ্যাঁ। এবং সেখান থেকে আমরা ম্যাথ অলিম্পিয়াড করলাম। আমি ধরেন হচ্ছে বন্ধুসভা, প্রথম আলো বন্ধুসভার সাথে যুক্ত হলাম, এই দুইটা। এবং আস্তে আস্তে ইউনিভার্সিটিতে, তারপরে কলেজ পাস করলাম, ইউনিভার্সিটি ভর্তি হলাম, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সাথে সাথে আবার আসা শুরু করলাম। তখন আমি লেখালেখি শুরু করলাম প্রথম আলোতে, লিখলে টাকা দিত। তো আমি বললাম না, আমি যাই করি সবচেয়ে ভালোটা করার চেষ্টা করি। সো আমি সবচেয়ে ভালো লিখতাম না হয়তো, কিন্তু আমি সবচেয়ে বেশি লিখতাম তখন। ওকে, এমন দিন গেছে আমার 13টা লেখা ছাপা হয়েছে, 200-300 টাকা করে। আমি অনেক টাকা, আমি ইউনিভার্সিটিতে আমি ধরেন হলুদ ক্যাবে করে ইউনিভার্সিটি যেতাম, অনেক টাকা, মাসে 30-35 হাজার টাকা প্রথম আলো থেকে তখন লিখে পেতাম। আনবিলিভেবল, রাইট? এবং আমি আমার নিজের পড়াশোনার খরচ এরপরে কখনোই আর নিতে হয়নি আমার। আমি ইভেন আমার ভাই বোনের পড়াশোনার খরচ, আমি আমার যারা আমার 2 ছোট ভাই বোন ইউনিভার্সিটি লাইফে ঢাকায় এসে পড়তো, হ্যাঁ 30-35 হাজার টাকা ইনকাম করে, মানে তখন 3,000-3,500 টাকা হচ্ছে। আমি বলছি 2003-4 সালের কথা। তখন 3-4 হাজার টাকা হইলে আমাদের বন্ধুরা চলতে পারে। আমি তখন 30-35 হাজার টাকা ইনকাম করতাম, আর্ন করতাম। সো এটা আমাকে একটা নতুন দুনিয়া দেখায়, শুধু টাকার জন্য না। আমি এর মাঝখানে আমি ভাবছিলাম যে আমি আর্ন করার জন্য তো একটা রাস্তা লাগবে, মানে আই ওয়ান্টেড টু আর্ন মাই সেলফ। সো আমি টিউশনই করার চেষ্টা করলাম, 1 মাস গেলাম, আমার ভালো লাগলো না, মনে হলো এটার মধ্যে কোনো লাইক মানে জমতেছে না। মানে আমি এখানে আউটপুটটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছিল একটা বেটার আউটপুট দেওয়ার কিছু আছে। সবচেয়ে বড় হচ্ছে ওখান থেকে তো আমি কিছু শিখতে পারছি না ওই অর্থে। সো তখন এই প্রথম আলোটা আমাকে একটা বিরাট দুনিয়া খুলে দিল। ম্যাথ অলিম্পিয়াড তো আছেই, বন্ধুসভা। আমি ইউনিভার্সিটি লাইফে 64 জেলায় গিয়েছি, এটা আমার জীবনের একটা অন্যতম বড়। থ্রু প্রথম আলো, থ্রু ম্যাথ অলিম্পিয়াড অ্যান্ড বন্ধুসভা। এবং আমি গুনে গুনে, কিন্তু একটা ক্যালেন্ডার ছিল, মানে একটা ম্যাপ ছিল, ওখানে দাগায় দাগায় রাখতাম। তো 3 বছরের মধ্যে আমি 64 জেলায় গিয়েছি। এবং আমি মনে করি এখন পর্যন্ত আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের মধ্যে এটাও একটা অ্যাচিভমেন্ট। সো তারপর হচ্ছে আমি লেখালেখি শুরু করলাম। ওইটা থেকে যে একটা অদ্ভুত জিনিস হলো, আমি কিন্তু লেখক হইতে চাইনি, আমি একটা আর্নিং সোর্স ছিল এটা। কিন্তু আমি যেটা হলো যে আমার ধরেন আমরা তখন সবচেয়ে বড় সিইও, সবচেয়ে বড় মডেল, সবচেয়ে বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, সবার কাছে আমার একটা অ্যাক্সেস ছিল। আমি চাইলেই 5 স্টার হোটেলে যেতে পারি, ওখানে একটা প্রোগ্রাম কভার করতে পারি। দ্যাট ইজ থ্রু ভলেন্টিয়ারিং। থ্রু ভলান্টিয়ারিং। ওই 18-19 বছর বয়সে I did have every access to everyone because I used to represent প্রথম আলো দেন, রাইট? সো এটা, এবং আমার তখন বাংলাদেশের টপ সিইওদের সাথে আমার একটা পরিচয় হয়, টপ মার্কেটারদের সাথে পরিচয় হয়। আমি না একটা নতুন দুনিয়া দেখি, যে অ্যাক্সেসটা হয়তো আমার, মানে আমি নর্মাল আমার বন্ধুদের হয়তো এখনও হয় নাই 40 বছর বয়সে গিয়েও, এই অ্যাক্সেসটা আমি তখন পাই 18-20 বছর বয়সে। এটা আমার জন্য একটা অদ্ভুত দুনিয়া খুলে দেয়। তারপর আমি নিজেও ভলান্টিয়ার অর্গানাইজেশন করি অনেক। আমি আরেকটু পরে আমি যখন চাকরিতে জয়েন করি, তখন 2014-15 সালের দিকে চাকরি তো প্রথম আলো। আচ্ছা, প্রথম আলোতে তখন আমি এক ধরনের, আমি যে এত লিখতাম, সো আমাকে ওখানে একটা চুক্তিভিত্তিক নিয়োগ হয়, মানে স্টুডেন্ট লাইফে। সো ইট ইজ এ জব। আমি একটা পাতা দেখতাম, আমাকে মাসে মাসে একটা টাকা দিত। সো ইট ইজ লাইক চাকরি। ইউনিভার্সিটি করে বিকালে চলে আসতাম, রাতে বাসায় যেতাম, মানে ব্যস্ততা এখনকার চেয়েও বেশি ব্যস্ত ছিলাম। তার মানে প্রথম আলোর সমস্ত অফিসিয়ালদের সঙ্গে আপনার একটা মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে, আমি যেহেতু প্রথম আলোতে বড় হয়েছি, মানে সো ইউ সি লাইক আমি 18 বছর বয়সে প্রথম আলো ঢুকেছিলাম, আমার বয়সের অর্ধেকের অনেক বেশি সময় আমি প্রথম আলোতে কাজ করি। সো আমি আসলে প্রথম আলোতে বড় হয়েছি। এতে করে যেটা হয়েছে, আমি ইচ অ্যান্ড এভরি ফাংশন জানি। আর আমার যে কিউরিয়াসিটি ছিল, পত্রিকায় নানা রকম কাজ হয়, টাইপের কাজ হয়, গ্রাফিক্সের কাজ হয়, ফটোগ্রাফির কাজ হয়, ভিডিওগ্রাফির কাজ হয়, এডিটিংয়ের কাজ হয়, ইন্টারভিউ নেওয়ার কাজ হয়। আমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে শেখার চেষ্টা করেছি। নানা রকম সফটওয়্যারের কাজ হয়, প্রত্যেকটা সফটওয়্যার আমি জানতাম। সো আমি অ্যাকচুয়ালি প্রথম আলোতে প্রবাবলি আমাকে কিউরেট করা হয়েছে কিনা আমি জানি না, নাকি আমি নিজেই করেছি, বাট আমি একটা প্রতিষ্ঠানের একদম নারী নক্ষত্র চেনা যেটাকে বলে, আমি সবচেয়ে বেশি বুঝি আমার প্রথম আলোকে আমার লাইফে। পাশ করলাম, পাশ করার পর আমি যেহেতু বিজনেস গ্র্যাজুয়েট, তখন আমি সাংবাদিক হইতে চাইনি। তো আর আমার তখনকার গার্লফ্রেন্ড, আমার এখনকার বউ, সেও চায় না আমি সাংবাদিক হই। তো তখন আমি আসলে পাশ করেই নেসলেতে জয়েন করলাম, আমার প্রথম চাকরি। ওখানে ছিলাম 13 বছরের মতো। তারপরে প্রথম আলোর সাথে যোগাযোগটা ছিল, সন্ধ্যায় চলে আসতাম আড্ডাবাজি, কারণ আমার আমার বন্ধু বান্ধব, আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তো প্রথম আলো। সো ওখানে চলে আসতাম। নেসলে ছেড়ে আমার ওখানে আমি তো মার্কেটার, আমি সবসময় একটা মার্কেটার হতে চাইছি, বাট নেসলেতে আমার মার্কেটিংয়ের অপরচুনিটি ছিল না। আই জয়েন দেয়ার ইন সাপ্লাই চেইন, প্রকিউরমেন্ট।
ওইটা গুড জব, বাট আমি এটা করতে চাই নাই। সো আই ওয়ান্টেড টু গেট অ্যাসোসিয়েটেড উইথ মার্কেটিং অর কমিউনিকেশন। সো আমি তখন ইউএনডিপিতে জয়েন করি, ওখানে একটা অপরচুনিটি পাই ইউএনডিপির কমিউনিকেশনস টিমে। এটুআইয়ের সাথে, তখন এটুআই নতুন, ওদের সাথে কাজ করতাম, ওখানেও 1.5-2 বছর কাজ করলাম। তারপরে প্রথম আলোতে আমার এডিটর ডেকে বললেন যে তুমি প্রথম আলোতে জয়েন করো। আমি বললাম যে ব্র্যান্ড নামে একটা ব্যাপার আছে, এই মার্কেটিংটা কিন্তু তখন বদলে যাবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অ্যান্ড প্রথম আলো একটা সার্ভে ছিল, প্রথম আলো বিকেম দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্র্যান্ড অ্যাক্রস ক্যাটাগরিজ। গ্রামীণফোন সেকেন্ড, প্রথম আলো 1 নম্বর ব্র্যান্ড 2009 সালের দিকে। ব্র্যান্ড ফোরামই করেছিল তখন। তো তখন বোঝা গেল যে ব্র্যান্ডটাকে কিউরেট করতে হবে। সো আই ওয়াজ দ্য ফার্স্ট ব্র্যান্ড এক্সিকিউটিভ, মানে প্রথম আলোর ব্র্যান্ড টিমের আমি প্রথম রিক্রুট। আমি, আমার সাথে আরেকজন হয়েছিল সালমান। এই প্রথম আলোতে যুক্ত হওয়া, আমি ব্র্যান্ড ইভেন্ট এগুলো কাজ করেছি অনেক বছর। বাট ওই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সব কিছুতেই ঝাঁপায় পড়তাম, এভরিথিং। প্রথম আলো কেউ মারা গেছে, ওটার মধ্যেও দৌড়ায় যেতাম। ধরেন সিডর হয়েছে, আইলা হয়েছে, সবার আগে আমি পৌঁছতাম। আমরা কিন্তু সিডর হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা রওনা হয়ে গেছি। আমি 15 দিন ছিলাম সুন্দরবনে, নৌকার মধ্যে, জাহাজে। আমরা একটা জাহাজ প্রথম আলো পাঠায় ত্রাণ সামগ্রী দিয়ে, পরে জাহাজে থাকছে, আগে নৌকায় থাকছে। সো এরকম নানা কিছুর মধ্যে যা পাইতাম ঝাঁপায় পড়তাম। ডিজিটালে ঢুকলেন কি? এটা আমার একটা ডিজিটাল নেক ছিল। ওকে। সো তখন থেকে প্রথম আলোর মাধ্যমে ডিজিটাল, একটু সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলো ম্যানেজ করার চেষ্টা করতাম। ব্র্যান্ড যেহেতু কমিউনিকেশন দেখতাম। আর প্রথম আলো ডিজিটাল তখন আস্তে আস্তে গ্রো করছিল। একজন বিদেশি ভদ্রলোক ছিলেন, এতরাম ভাই, উনি ইন্ডিয়ান। উনি এটার আসলে মেইন বেসটা উনি করে দিয়ে গিয়েছেন। আর মূল হচ্ছে ভিশনটা, মতি ভাই ভিশনটা দেখেছিলেন তখন, যে এই 8-9 সালের দিকে উনি ভিশন দেখেছিলেন যে ডিজিটাল একটা বড় জায়গায় হবে। সো এতরাম ভাই ইউজ টু লিড ইট, অ্যান্ড ওইটাকে অনেকটা বড় জায়গায় নিয়ে গেছিলো। সো এতরাম ভাই 6 বছর কাজ করে উনি চলে গেলেন টিকটকের গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর সামথিং একটা অপরচুনিটি পেলেন, ওখানে চলে গেলেন বিদেশে, সিঙ্গাপুরে। তো তখন ওই জায়গায় মতি ভাই আমাকে বললেন যে, আমি মনে হয় মতি ভাইকে বললাম যে আমি এটা দেখতে চাই। তখন আমি ছোট, আমি ম্যানেজার জাস্ট। আর ওখানে তো লাইক সি লেভেল এক্সিকিউটিভ, লাইক অনেক সিনিয়র পজিশন। সো 7 বছর আগে, তো আমি তখন ম্যানেজার। তো বাট ব্র্যান্ড ইভেন্টে প্রথম আলো আমাকে একটা বিরাট দুনিয়া খুলে দিয়েছে। আমি অদ্ভুত কাজ করেছি প্রথম আলোতে। এত ইভেন্ট কিন্তু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান করে না, সংবাদ মাধ্যম তো প্রশ্নই আসে না, কোনো ইভেন্ট অর্গানাইজেশন এত প্রতিষ্ঠান করে ইভেন্ট করে না। আমরা বছরে 300-400 ইভেন্ট করতাম, আনবিলিভেবল একটা, মানে যে কারণে কনফিডেন্স আর কানেকশন, সেটা একটা, মানে আমি মনে করি ওইটাই আমার লাইফের সবচেয়ে বড় অর্জন। আমি অনেক জায়গায় পড়েছি, ভালো ভালো বিজনেস স্কুলে পড়েছি, দেশে বিদেশে পড়েছি, বাট এইটার চেয়ে বড় আসলে আমার যে এই কানেকশনস, আন্ডারস্ট্যান্ডিং, বিরাট কনফিডেন্স দিয়েছে তখন, যে ঠিক আছে এটা পারবো। মতি ভাই তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে 3 মাসের জন্য তুমি এটা করো। তো আমি ঢুকলাম, ও এগেইন মাটি কাটলেও ভালো করতে হবে। আর আমার ওই প্রিপারেশনটা ছিল বাই দিস টাইম। আমি আচ্ছা, এর আগে আমি আসলে ওই যে আমি বললাম আমার টেকনোলজি নেক ছিল। আমার যে মাস্টার সেকেন্ড আইবিএতে যে MBA করলাম, এটা কিন্তু আমার টেকনোলজি অ্যান্ড অপারেশনস। সো আমি জানতাম আমার ওই জায়গায় যাইতে হবে। অ্যান্ড আমি গুগল ডেভেলপার্স গ্রুপ নামে একটা বাংলাদেশে একটা বড় টেকনোলজি ভলান্টিয়ার গ্রুপ তৈরি করছিলাম। আই ওয়াজ দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট। আমি ইউনিভার্সিটি থাকতে কিন্তু গুগল আমাকে আমেরিকা নিয়ে গেছে। আমাকে ইউনিভার্সিটি থাকতে 2009 সাল থেকে 8 সাল থেকে শুরু করে টানা 7 বার গুগল আমাকে আমেরিকায় নিয়ে গেছে। প্রতি বছর এপ্রিল মাসে আমাকে আমেরিকায় নিয়ে যেত গুগল আইওতে যাওয়ার জন্য। ওখানে আমি প্রেজেন্ট করেছি একবার আমার একটা মডেল, ক্রাউড সোর্সিং মডেল, 123টা দেশে গুগল রেপ্লিকেট করছিল। আমাকে টাকাও দিছিল অনেক, মোটামুটি একটা অ্যামাউন্ট এটার জন্য, কপিরাইটের জন্য। ওইটা ভলান্টারি মডেল, মানে কীভাবে হচ্ছে আমরা তখন 2015 সালে একটা কাজ করছিলাম, আপনার মনে আছে কিনা আমি জানি না। পরে কাজটা বড় হয়ে গেছে, তখন গুগল ট্রান্সলেট অনেক সমৃদ্ধ না, উল্টাপাল্টা আসতো। তো তখন গুগল বললো, এটা নিয়ে আমরা গুগলের সাথে কাজ করলাম ওই আইওতেই আমেরিকায় গিয়ে। তখন বললো যে এটার একটা ওয়ে আছে, তোমরা যদি কন্ট্রিবিউট করো। So there is a system, contribute.google.com, contribute.translate.google.com। এখানে তুমি যদি যাও, নানা রকম বাক্য আসবে, এগুলো যদি তুমি রাইট ইনফরমেশনটা দাও যে এটা রাইট, এটা যদি ঠিকঠাক ঠিক করে দেওয়া ইত্যাদি, মানে যদি কন্ট্রিবিউট করো তাহলে এটা এক জায়গায় আসবে। সো আমরা দেখলাম যে আমরা ভলান্টিয়ার ছিল তখন 500-700, এটা দিলে তো হবে না। সো তখন আমরা 21 ফেব্রুয়ারি ছিল সামনে, আমরা একটা টার্গেট নিলাম যে বাংলার জন্য 4 লাখ, মানে একদিনে সারা পৃথিবীতে এই ট্রান্সলেশন আফ্রিকার কোথাও করছিল 3 লাখ। আমরা বললাম একটা ওয়ার্ল্ড রেকর্ড করবো, বাংলার জন্য 4 লাখ। সারা দেশে 64 জেলায় আমরা ভলান্টিয়ারদেরকে যুক্ত করলাম। আমার যেহেতু একটা নেটওয়ার্ক ছিল, ভলান্টিয়ার যুক্ত করলাম। 64 জেলায় অনুষ্ঠান হচ্ছে, ওখানে প্রত্যেক জায়গায় 400-500 লোক আসতেছে, এসে সবাই 1-2টা করে কন্ট্রিবিউট করতেছে, বাংলা ট্রান্সলেশন কন্ট্রিবিউট করতেছে। এবং একদিনে আমরা ওই দিন 7 লাখ কন্ট্রিবিউট করলাম। তো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হলো। গুগলের নিউজের মেইন সাইটে আমাদেরকে সারাদিন কভার করে রাখে
বাংলাদেশের অ্যাক্টিভিটিস, ওইটা প্রেজেন্ট করার জন্য আমি একবার ইউকেতে গেছি, 2বার সিঙ্গাপুর গেছি ওই এক্সপিরিয়েন্সটা প্রেজেন্ট করার জন্য। এই যে ক্রাউডসোর্সিং করে যেটা করা যায় এটা ওদের মাথায় ছিল না, সো এই ক্রাউডসোর্সিং মডেলটাই ওরা পরে বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করে। দেখেন এটাও কিন্তু ভলান্টিয়ারিং, একদম ভলান্টিয়ারিং, ওইটা আমাকে একটা কাভারেজ দেয়। এবং ওই যে আজকে যে এখন তো টেকনোলজি এআই চলে আসছে, বাট গুগল ট্রান্সলেশনে বাংলায় যে অবদানটা, এটা শুরুটা ওখানে হয়েছিল। এবং ওই ঘটনার পরেই কিন্তু ট্রান্সলেশন একদমই উল্টায় যায়, বদলায় যায়, খুব ভালো হয়ে যায়। তারপরে আরও ডেভেলপ করে সো ওই আমার প্রিপারেশনটা ছিল টেকনোলজি। তখন আমি গুগলের সাথে আমি যাই, আমার কিছু কানেকশনস ছিল, আমি নিজেকে স্কিল আপ করার চেষ্টা করেছি, প্রচুর কোর্সেস করেছি ডিজিটাল মার্কেটিংয়ের। আমি তখন এই গুগল ফেসবুকের সবগুলো নিজে কিন্তু আমার কোনো কাজ না, আমার তো ব্র্যান্ড কাজ। আমি নিজ থেকে আমি মনে করি তখনই আমি বাংলাদেশে প্রবলি ওই সময় যখনকার কথা বলছি, আমার চেয়ে বেশি স্কিল্ড অ্যাডভার্টাইজিংয়ে খুবই কম লোকেই ছিল তখন। সো এবং এটা আমার চাকরি ছিল না তখন। সো যখন আমি এটা চাকরি হিসেবে পাই, আমি এটাকে ফ্লারিশ করার চেষ্টা করি। ওই প্রথম ডিজিটাল যেখানে ছিল, আমার যে এক্সপার্টাইজ, আমার নলেজ, আমার নেটওয়ার্ক অ্যান্ড আমার এই যে নানা রকম কাজ করার, অদ্ভুত কাজ করার এক্সপিরিয়েন্স, এটাকে আমি এখানে মিক্স করি। সো প্রবলি ওইটা একটা আল্লাহর রহমতে গত 7 বছরে 350% একটা গ্রোথ হয়েছে ওই বিজনেসটা যেখানে ছিল। সো এটা নিশ্চয়ই প্রথম আলোর জন্য, আমার টিমের জন্য, এরপরে আপনি চরকিও তো, হ্যাঁ, প্রথম আলো ডিজিটালি একটা এক্সপ্যানশন আমরা আসলে নানা রকম আমরা চেষ্টা করি। প্রথম আলো ডিজিটালের মধ্যে এটা এখন আর শুধুমাত্র অন্য সংবাদ মাধ্যমে যেমন ডিজিটাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জায়গা, ওটা না। আমরা আসলে ভিতরে অনেক কিছু, ওই যে আমরা ইভেন্ট করি, ডিজিটাল ইভেন্ট, আবাসন মেলা, রেফ্রিজারেটর মেলা, টেলিভিশন মেলা, এডুকেশন ফেয়ার, অনলাইন ওভারসিজ এডুকেশন ফেয়ার, এরকম আমরা 11টার মতো মেলা করি, অনলাইন মেলা করি। আমরা অদ্ভুত কাজ করি এবং সেইখানে আপনারা সবাইকে যুক্ত করেন, ইনফ্লুয়েন্সার। আমরা মিডিয়া বাই করি। আমরা এখন বাংলাদেশে প্রথম ইউটিউবের এমসিএন পার্টনার, মানে ইউটিউবের যে কপিরাইট ম্যানেজমেন্টের পার্টনার লাগে, এটা বাংলাদেশে প্রথম আমরা বৈধভাবে প্রথম ইউটিউব পার্টনার হয়েছি। দিস ইজ অলসো এ বিগ বিজনেস ফর আ সেপারেট বিজনেস। আমরা মিডিয়া বাই করি, নানা রকম অ্যাক্টিভিটিস ওখানে আমরা করার চেষ্টা করছি, করে এটাকে। আর একটা হচ্ছে এক্সপেনশন, আমরা বেশ কিছু নতুন ভেঞ্চার করার চেষ্টা করেছি, খুব ভালো করতে পেরেছি, কিছু করতে পারি নাই। চরকি ইজ ওয়ান অফ দ্যাম। চরকিটা আমরা একটা প্রথম আলো ডিজিটাল থেকেই এটাকে আসলে ওই জায়গা থেকে, প্রথম আলো থেকেই, এটা তো একটা প্রথম আলোর উদ্যোগ, মিডিয়া স্টার লিমিটেড আমাদের যে মূল কোম্পানি। চরকি আমাদের জন্য নেটফ্লিক্স, হ্যাঁ, ওইটাও একটা বিরাট ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আমরা লঞ্চ করেছি 4.5 বছর, এর আগে আরও 2-2.5 বছর আমরা কাজ করেছি এটার। ওইটাও আমার জন্য একটা আরেকটা নতুন দুনিয়া, মানে ইটস লাইক মাই বেবি। সো এটা যেহেতু আমরা একদম অঙ্কুরোদ্গম থেকে আমরা দেখেছি, এটাও আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স। সো অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই প্রথম আলোর যে ইকোসিস্টেম, এটাকে আমি বড়ই হয়েছি, আমি আমার চিন্তা, আমার রুচি, আমার কানেকশনস, আমার ভালো মানুষই, আমার খারাপ মানুষই, সব কিছুই প্রথম আলো দ্বারা খুবই ইনফ্লুয়েন্সড। অ্যাবসলিউটলি। সো এই জায়গায় এসে আমি যদি আপনাকে প্রশ্ন করতে চাই, 5টা পয়েন্ট আপনি বলবেন যে আজকের জায়গায় আসার পেছনে কোন 5টা জিনিস খুব ক্লিক করেছে বা কাজ করেছে আপনার? ওয়েল, একটা তো ভলান্টিয়ারিজম, ফর শিওর, এক নাম্বার। একটা। 2 হচ্ছে পড়াশোনা। ভালো ছাত্র হওয়া বা পড়াশোনাটা একটা জায়গায়, মানে আপনি যদি একটা জায়গায় যেতে চান, আমি অত ভালো ছাত্র হয়তো না, তাহলে তো আরও ভালো জায়গায় যেতে পারতাম, বাট আপনি যদি লিড করতে চান, আপনি যদি সাইলো ব্রেক করতে চান, সিলিংটাকে আরেকটু উপরে উঠাইতে চান, নলেজ খুব ইম্পর্ট্যান্ট। সার্টিফিকেট ছাড়া নলেজটা খুব ইম্পর্ট্যান্ট। সো এইটা পড়াশোনা হচ্ছে জানার যে চেষ্টা, এটা ইন্টিগ্রিটি, সততা। আমি বলতে পারি আমি ভয়াবহ সৎ, অসাধারণ, আমি ওয়েড রকম সৎ। এটা আমি প্রাউড ফিল করে অন ক্যামেরা বলতে পারি যে আমি বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাপারে, সিন্স আই লিড বিজনেস অপারেশনস, এবং আমি বিজনেস অপারেশন করি, অনেক বড় বিজনেস আমি লিড করি, এবং আমি যেহেতু হেড, এই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন এভাবে বলতে পারবেন, তখন আপনার টিম, অসাধারণ, এটা তাদের মধ্যে রিফ্লেক্ট, সততা খুবই গুরুত্বপূর্ণ। কানেকশনস, নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই জায়গায় যে আমরা আসছি এটার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কিউরিয়াসিটি। আরও অনেক কিছু হয়তো আছে, আমি এইভাবে তো লিস্ট করি নেই, বাট এইগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কিউরিয়াসিটি, চোখ কান খোলা থাকা খুব ইম্পর্টেন্ট। নতুন কিছু শেখা, এখানে কি হচ্ছে, এই হচ্ছে, সব যে আমার করতে হবে তা না, কিন্তু বোঝা তো যায়। চ্যাটজিপিটি জিজ্ঞেস করলে তো বলে দেয় কি হচ্ছে, আছে না যে হ্যাঁ ওখানে একটা নতুন জিনিস হয়েছে, আচ্ছা আমার এটা করার দরকার নেই, বাট কি ব্যাপারটা কি বুঝি তো, একটু ওই প্রশ্ন করা,
মানে কিউরিয়াসিটি, এটা খুব আমার কাছে মনে হয় খুবই খুব ইম্পর্টেন্ট আমার, মানে এটা যে কারোর জন্য। ইভেন আমি আমার মেয়েকে বোঝানো, ছোট ওকে আমি খুব ইনফ্লুয়েন্স করি উত্তর দেওয়ার জন্য না, প্রশ্ন করার জন্য। আসলে আমরা উত্তর সবাই দিতে পারি, কিন্তু আপনি দেখেন প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে কেউ প্রশ্ন করা শেখায় না। আমাদের স্কুলগুলোতেও আসলে, আমাদের সোসাইটিতে সবসময় প্রশ্ন করাকে আসলে নিরুৎসাহিত করা হয়। চুপ থাকো। হ্যাঁ, এটা আমরা আবার কখনো প্রশ্ন করতে, আমাদের সোসাইটি, আমাদের পরিবার প্রশ্ন করতে আমাদেরকে আসলে উৎসাহিত করে না। কিন্তু আমার কাছে মনে হয় প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ, উত্তর পেয়ে যাওয়া যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, প্রশ্ন করা এটাও আরেকটা বড় জিনিস লাইফে। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে ভলেন্টিয়ারিং করে আপনার জীবনের অ্যাচিভমেন্ট কী কী? এক নাম্বার তো আমরা পাইলাম যে প্রথম আলো দিয়েছে আপনাকে ভলেন্টিয়ারিং, আপনাকে ডেফিনেটলি একটা বড় মেন্টাল পিস দেয় ভলেন্টিয়ারিং। Of course, এটা হলো মানে মানবিক মানুষরাই ভলেন্টিয়ারিংটা বেশি করে। সো আপনার ক্যারিয়ার বলেন বা আপনার আজকের জায়গায় আসা, সেটা শুরুটা ভলেন্টিয়ারিং দিয়েই পিস। আর কি কি দিয়েছে আপনাকে ভলেন্টিয়ারিং? আমি অন্য একটা গল্প বলি এটার সাথে সাথে। সেটা হচ্ছে আমার আইবিএতে আমার এক টিচার ছিলেন, SNK সাইফ নোমান খান। উনি প্রথম কোর্সেই মনে হয় কমিউনিকেশন কোর্সে, বিজনেস কমিউনিকেশন কোর্সে আমাদেরকে পড়িয়েছিলেন। তখন একটা পার্ট ছিল মনে হয় সিভি লেখা ওর সামথিং, সিভি প্রিপেয়ার করা ইত্যাদি। আমরা তো অনেক সিভি বানাই, বাট উনি একটা ইন্টারেস্টিং কথা আমাকে বলেছিলেন। বাই দিস টাইমে আমি আসলে চাকরি করি, অনেক দূর হয়ে গেছে। তো উনি বলেছিলেন যে সিভির উপরে কি থাকে। সো আমরা দুই রকম সিভি শিখেছি। একটা হচ্ছে প্রফেশনাল সিভি, আপনার আমার মতো যারা আমরা অনেক কাজ করি তাদের কাজটা উপরে থাকে। একটা হচ্ছে একাডেমিক সিভি, যারা হচ্ছে একাডেমিশিয়ানস অর যারা ফ্রেশ গ্রাজুয়েট, তার তো আর অনেক কিছু নাই, সে এটা অন্য একটা জিনিস চিন্তা করে দেখেন। ধরেন যে পৃথিবীতে আর কিছু নাই, আপনি একটা ইউনিভার্সিটি বা আইবিএতে পড়েন, আইবিএ থেকে আপনি পাশ করছেন, আইবিএতে তো 120টা ছেলে পেলে পড়ে। সো একটা পৃথিবীতে ধরেন একটাই চাকরি, আর কোনো কম্পিটিশন নাই, এই 120 জনই ইন্টারভিউ দিতে আসছে। তাকে তো 120 জনকে তো ইন্টারভিউ করবে না, তার মধ্যে থেকে একজন, ওই যে বললাম যে একটু আলাদা হইতে চাই, আলাদা হওয়ার জন্য এই সিজিপিএ ছাড়া তো আর কোনো কিছু নাই। ও লিখবে, ও সিজিপিএ 4, একজন লিখবে 3.5, একজন 3.2। অনেক চাকরিতে সিজিপিএ ইম্পর্টেন্টও না। সো একটা ফ্রেশ গ্রাজুয়েট, আমরা বলি না যে এক্সপিরিয়েন্স চাই, তো এক্সপিরিয়েন্স শুরুতে কি লিখবে? স্যার বলেছিলেন যে প্রত্যেকের সিভিতে শুরুতে থাকা উচিত অ্যাচিভমেন্টস, এটা প্রফেশনাল হোক, এটা একাডেমিক। এটা আমাকে না খুব দাগ কাটছিল, এবং আমি চিন্তা করে দেখলাম আমার সিভিতে আসলে অ্যাচিভমেন্টই ছিল, আমি না বুঝে দিয়েছিলাম সব সময়। আমি কিন্তু এই আমার বিবি এমবি অমুকের আগে আমি সবসময় উপরে দিতাম, ওই যে আমি 64 জেলা ঘুরছি, আমি কী কী ভলান্টিয়ার অর্গানাইজেশনে আমি 7 বার গুগল আয়োতে অ্যাটেন্ড করছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমার মডেল সারা পৃথিবীতে রেপ্লিকেট করছে, অথবা আমি এই গণিত অলিম্পিয়াড ভলান্টিয়ারিং প্রেসিডেন্ট ছিলাম, বন্ধুসভার এই ছিলাম, আমি ঘুমভাঙা খেলা করা শুরু করছি। আমি যখন দেখছি আমি আইলা সিডোরের মধ্যে সবার আগে চলে গেছি, আমি দেখছি আমার উপরে আমার যে যা আমার অ্যাচিভমেন্ট ছিল সব ভলান্টিয়ারিজম। একাডেমিক এক্সেলেন্স আমার ছিল, কিন্তু একটাও আমার কাছে মনে হয় না এটা এক্সেপশনাল। কারণ একাডেমিক আমি এক্সেলেন্স করছি, আরও তো 1000 জন এক্সেলেন্স করছে, আগেও করছে, পরেও করছে, আমার সাথেও করছে, বাট আমি যেগুলো করছি আমার কাছে এগুলো এক্সেপশনাল মনে হয়েছে। সো এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের বা প্রত্যেক প্রফেশনালের অ্যাচিভমেন্টসটা হাইলাইট করা উচিত, সবার উপরে থাকা উচিত, এবং অ্যাচিভমেন্ট প্রত্যেকের আছে। আমরা অনেক মনে করতে পারি যে অ্যাচিভমেন্ট নাই, কিন্তু অ্যাচিভমেন্ট আছে। ইউ নিড টু লুক ফর ইট, ইউ নিড টু ফাইন্ড ইট। ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই, দেন ইউ নিড টু মেক সাম অ্যাচিভমেন্টস। আমি বলি যে আপনি স্টুডেন্টস, তার অ্যাচিভমেন্ট থাকবে না কেন? ও বাড়িতে যদি গ্রামের ছেলে হয়, বাড়িতে গিয়ে 5 জনকে ইংরেজি শেখাক, 3 জনকে কম্পিউটার শেখাক, 5 জনের মানে লাইক দিস আর অলসো অ্যাচিভমেন্ট, ইউ ক্যান রাইট ইট। মানে একটা ছেলে যদি আফটার গ্রাজুয়েশন, ওর কাছে কি আপনি আশা করবেন যে ও গিয়া গুগলে প্রেজেন্ট করবে? 500 গাছ লাগালো, হ্যাঁ 500 গাছ লাগালো রাস্তার ধারে, তাই না? অনেক সো এটাই তো অ্যাচিভমেন্ট, লিখে ফেলো, ইউ হ্যাভ টু ওন ইট, রাইট? সো এই অ্যাচিভমেন্টটা আসলে আমাদের, উই নিড টু রান আফটার অ্যাচিভমেন্টস। অ্যাচিভমেন্ট লাগবেই, অ্যাচিভমেন্ট আপনাকে কনফিডেন্স দেবে এবং মানে লাইক ভিড়ের মধ্যে থেকে আপনাকে আলাদা করবে। সো আমি যেটা বলছিলাম যে আমার যত অ্যাচিভমেন্টস আছে আসলে এক্সেপশনাল অ্যাচিভমেন্টস, এর বেশিরভাগগুলোই আসলে আমি মফস্বল থেকে আসছি। একটা ছেলে আমাকে 22 বছর বয়সে আমেরিকা নিয়ে গেছে, আমার ভলান্টিয়ার। and this is because of volunteering, absolutely. so একবার না 7 বার টানা। সো দিস আর অ্যাকচুয়ালি and also আরেকটা হচ্ছে চোখ কান খোলা, দুনিয়াটাকে দেখা। এটা আমি যে ঘর থেকে বের হয়েছি ভলান্টিয়ারিজমের জন্য, এবং এটা আমাকে আসলে আমার দুনিয়াটাকে অনেক বড় করে দিচ্ছে। আরেকটা হচ্ছে ওই যে ভেতর থেকে একটা তৃপ্তি। আমি দেখেন, আমি এতক্ষণ কথা বলছি, আমার একাডেমিক রেকর্ডও ভালো, আমি একবারও কিন্তু বলি নাই, আমি বারবার অ্যাচিভমেন্ট থেকে বলছি।
ডিড ইউ সি দ্য প্রাউডনেস ইনসাইড মি, অফ কোর্স। রাইট? সো এই যে একটা ভালো কাজ করার মধ্যে যে পরিতৃপ্তি, আমি একটা ধরেন মরে যাওয়ার আগে বা লাইক একটা সার্টেন সময় পরে কি করলাম জীবনে, ওই লিস্টের মধ্যে দেখবেন আমার এই পড়াশোনা চাকরি বাকরির আগে এইগুলো চলে আসবে। নিশ্চয়ই চাকরি কাজের মধ্যেও আমি কিছু কাজ করেছি যেগুলো প্রাউড হয়, নতুন কাজ করেছি, বড় কাজ করেছি, এগুলোও নিশ্চয়ই আসবে, অবশ্যই আসবে। কিন্তু এই আমার স্বেচ্ছাশ্রমের অনেক কাজও এটার মধ্যে চলে আসবে। সো আমার কাছে মনে হয় এই ভলান্টিয়ারিজম ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট and it actually connects you with the society. আমরা তো সোসাইটির পার্ট, আমরা সোসাইটির জন্যই তো আজকে এই জায়গায় আসছি। সো আপনার কথা থেকে যেটা আসলো, অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে ভলেন্টিয়ারিং করা মানে হচ্ছে সময় নষ্ট করা। সো আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আমার জীবনে যা কিছু অর্জন তার বেশিরভাগ অর্জন হচ্ছে ভলেন্টিয়ারিং। অ্যাবসলিউটলি মানে এর জন্য একটা প্রাউডনেস আছে না, এবং ঘরের খায় বলের মস্তানের মধ্যে একটা মজা আছে। এক্স্যাক্টলি। সি লাইক মানে এত হিসাব তো করি নাই জীবনে, আজকেও একটা বলেন যে অমুক জায়গায় যাইতে, আমরা কিন্তু দৌড়ায় চলে যাই। সি সো জীবনে হিসাব করতে হবে অনেক জায়গায়, তাই না? টাকার জন্য, সম্মানের জন্য অনেক কিছু করতে হবে, বাট কিছু কাজ হিসাবের বাইরে। একটা জিনিস যেটা আমাদের তরুণেরা অনেকেই জানে না, যেটা আপনি মার্শাল্লাহ 18 বছর 20 বছর বয়সে জেনে গেছেন, বা আমিও এগুলাতে প্রচুর ঘোরাঘুরি করি। আপনি হয়তো দেখবেন যে চায়নাতে যাচ্ছি, সুইজারল্যান্ড যাচ্ছি, এটাও ভলেন্টিয়ারিংয়ের অংশ। সেটা হচ্ছে যে দেশের বাইরে পর্যন্ত খুবই, আমি তো অনেক মানে এখনো কিন্তু নানা এখন সময় মিলাইতে পারি না, কিন্তু প্রচুর ফ্রিতে। আপনি সুইজারল্যান্ড গেছেন ফ্রিতে, আমি কিন্তু একই প্রোগ্রামে সুইজারল্যান্ড গিয়েছি। সো এখনো কিন্তু অপরচুনিটিগুলো আসে এবং ট্রাস্ট মি, একটু সার্চ করতে হয়, অনেক অপরচুনিটি। একটু স্মার্টনেসটা, ওই সারাক্ষণ তো কম্পিউটারে থাকি আমরা, গেম খেলি, মুভি দেখি, এই করি সেই করি, ফেসবুকে থাকি, এর বাইরে 10% টাইম বের করলেই আসলে সময় নষ্ট না, বরং এটাই আসলে ইনভেস্টমেন্ট। You'll find like wider world in through volunteerism and এবং অনেক অপরচুনিটি আছে, জাস্ট লেগে থাকলেই হয়। রাগ হয়? আমি একটু কুল, আমি একটু, আমার আশেপাশের লোকজন সবাই একটু আমাকে কুল হেডেড লোকজন বলে। রাগ তো ডেফিনেটলি হয়। কিভাবে সামাল দেন রাগ আসলে? আমি আসলে আমার একটা জিনিস আমি জানি না প্রফেশনালি কিভাবে সামাল দেন আর ফ্যামিলিতে কিভাবে সামাল দেন। আমি প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে আলাদা রাখি। মানে ধরুন প্রফেশনাল অনেক সময় মনে হয় যে আমার কোনো একজন প্রফেশনালি কানেক্টেড, সে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, বা ট্রাস্ট মি, আমি ওই দুই জায়গা থেকে আলাদা করে ফেলি। ও যদি আমি বুঝতেও পারি সারাক্ষণ ক্ষতি করার চেষ্টা করছে, আমি কখনোই তাকে পার্সোনালি অ্যাটাক করি না, আমি প্রফেশনালি তাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। সে যদি ভালো কাজ করে, সে আমার গোষ্ঠী উদ্ধার করুক, আমার শত্রু হোক, কিচ্ছু আসে যায় না, তাকে আমি মাথার মুকুট করে রাখবো। এটা আমি পার্সোনালি হ্যান্ডেল করি, পার্সোনাল রিলেশনের আউট অফ অফিস। দিস ওয়ান। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রবাবলি এটা আমি এখন মনে করি, মানে আগে যে বুঝে করছি তা না, আমি একটা প্র্যাকটিস করার চেষ্টা করি, একটা সিঙ্গেল প্র্যাকটিস সারা জীবন করেছি, এখনও করার চেষ্টা করি। যে কোনো সিচুয়েশনে আমি জাস্ট চট করে আমার সাথে যার কাউন্টার হয়েছে, সেটা ভালো হোক খারাপ হোক, বা আপনি আমার মনে হলো আপনি আমার কাছে একটা অন্যায় করছেন, মানে এটা আই ডিডন্ট এক্সপেক্টেড, সো আমি চট করে আপনার জায়গায় আপনার চেয়ারে আমি বসে পড়ি। ওর জায়গায় হলে আমি কি করতাম? ট্রাস্ট মি, 90% মোর দেন 90% প্রবলেম সলভ হয়ে যায়। আরে ওর জায়গায় হলে তো আমি ওটা করতাম। ইটস ন্যাচারাল। সি, মানে দিস ওয়ান সিঙ্গেল ম্যাজিক অ্যাকচুয়ালি হেল্প মি আ লট। দিস হয় আমি আসলে রাগ ধরে রাখি না। আমি কারোর সাথে রাগ করলে একটু পরে নিজেকে চা খাই, ইটস ফাইন। মানে আমার কাছে আমার কোনো শত্রু নাই, এবং কারো রাগ ধরে রাখি না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়, ধরেন প্রফেশনাল জেলাসি বলে একটা কথা আছে। ধরেন একটা জায়গায় আপনি একটু ভালো করতেছেন, সেটা আমার প্রতিষ্ঠানও হইতে পারে, আমি কম বয়সে একটু অন্য সবার চেয়ে আগায় গেছি, তো এটার মধ্যে যদি একজন জেলাস ফিল করেও, হ্যাঁ, তো আমি তার জায়গায় যদি বসি, হ্যাঁ কি এমন করে ফেলছে, আমাদের 3 ধাপ নিচে কাজ করতো, এখন আমাদের চেয়ে বেশি বেনিফিট পাচ্ছে, ইটস ন্যাচারাল। আমি হলেও কিন্তু করতাম। আমার কাছে মনে হয়েছে যে আমিও তো হয়তো করতাম না, মানে আমার সাথে কাজ করতো, আমার আন্ডারে কাজ করতো একটা ছেলে, যদি ধাপ করে আমার বস হয়ে যায়, আমার চেয়ে ভালো কাজ করে, তখন তো আমার এটা ভালো লাগতো না আসলে, এটাই ন্যাচারাল। তখন কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। তখন আমি সে যাই করতেছে, জেলাসি করতেছে, অমুক করতেছে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ইনফ্যাক্ট। সো ওই যেটা মানে আরেকজনের চোখে, মানে আপনি যদি যার সাথে আপনার এটা মনে হচ্ছে, তার জায়গায় যদি নিজেকে একবার বসান, দেখবেন যে লাইফটা অনেক ইজি হয়ে যায়। এটা আমার জন্য একটা টোটকা। অসাধারণ। আমার ধারণা এই টোটকাটা অনেকেরই কাজে লাগবে। কোনো গাট ফিলিংস বা দুঃখ কষ্ট আছে মনে পড়ে, যেটা আপনাকে মাঝে মধ্যে হঠাৎ করে একা করে দেয়, বা
ভাবতে নতুন করে সাহায্য করে? ওরকম না, আমি আসলে আমি আমার জীবনকে সেলিব্রেট করি। গ্রেট। তার মানে আমি আপনি নিজের নিয়ে খুব প্রাউড ফিল করি। আমি মানে এখন যা আছি, এখন না শুধু সারা জীবন যে অবস্থায় ছিলাম, আমাকে মনে হচ্ছে এইটাই আমার জন্য বেস্ট, এর চেয়ে বেস্ট আর কি হইতে পারে। সো আই রিয়েলি ট্রাই টু সেলিব্রেট মাই লাইফ। মাঝে মাঝে হয় না ফ্যামিলির মধ্যে, আমার বউ বলে হ্যাঁ এটা করা যায় তো, এটা তো মুখ হইতে না, আমি বলি কী বলো এসব, আমি তো ভালো আছি, এর চেয়ে ভালো আর কি থাকবো, মানে লাইক সো আমি আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে, যে সন্তুষ্টি, খুবই সন্তুষ্টি আমাদের মধ্যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা বা খুবই সন্তুষ্টি, আমি খুবই প্রাউড ফিল করি। তখনই ভুল করি যখন আমাদের মধ্যে লোভ তৈরি হয়। হ্যাঁ, এত কম্পেয়ার করার কিছু নেই, হচ্ছে কত খারাপ, মানে আমার চেয়ে ভালো আছে হয়তো 5 জন, কিন্তু 5 লাখ মানুষ আমার চেয়ে খারাপ আছে নানা প্যারামিটারে। সো এই 5 জনের দিকে না থাকে, আমি যদি 5 লাখের দিকে তাকাই, তাহলে কিন্তু আমার মধ্যে এক ধরনের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা বোধ আসবে। অ্যাবসলিউটলি, খুবই 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 ইজি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আসলে আমার সঙ্গে কথা বলতে অনেক ভালো। আমরা তো গল্পই করছি, একদম আমরা নরমাল এই ক্যামেরা যে আছে মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আমরা গল্প করলে তো এইভাবেই গল্প করি আসলে। সো আমি লাস্টে যে প্রশ্নটা আপনাকে করবো, যে এমন কিছু বলতে চান যেটা এখন পর্যন্ত বলেন নাই, যদি কিছু বলেন এরকম। সব কথা বলে ফেলছি, তারপরেও যে হয় না যে অনেক ভেতরের কোনো কথা, বা আপনার বউকে কোনো কথা আপনি বলেন নাই, সেটা বউটা এখন বলা যাবে না। আপনার সন্তানের জন্য বলতে পারেন। না, একটা হচ্ছে যে ওয়েল আমার একটা গুপ্ত এইম ইন লাইফ আছে। সো সত্যি সেটা হচ্ছে, আমি তো অনেক কিছু করছি, বাট আমার তো, আমি শুরুতে বলছিলাম, আমার একটা প্যাশন আছে ঘোরা, নতুন জিনিস দেখা। আর আমার সত্যি আমার ক্যারিয়ার, টাকা পয়সা, আমি কি ইম্প্যাক্ট তৈরি করছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। বাট আমি কি টাকা পয়সা, ক্যারিয়ার, সত্যি বিশেষ করে এটা আমার বউ হিসাব করে, মানে আমি হিসাব করে, মানে আই এম ভেরি লাকি। আমি আসলে আমার যে জীবনসঙ্গী, সত্যি মানে জাস্ট ক্যামেরা বলার জন্য না, আমি তাকে নিয়েও খুব প্রাউড ফিল করি। তার ক্যারিয়ারও খুব ভালো, সে আমার ক্লাসমেট ছিল, আমার মতো ইকুয়ালি একাডেমিক্যালি মানে ইকুইপড। বাট সে হ্যাঁ, সে ব্যাংকার, ভালো ব্যাংকার, শি ইজ ডুইং প্রিটি গুড। সো বাট মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মানে জীবনে কিন্তু বৈষয়িক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আপনি সম্পদের কথা বলেছিলেন, এটার মানে এই না যে আমার অনেক সম্পদে পাহাড় হতে হবে, বাট আমাকে কিন্তু আমি আমার যা উপার্জন আর আমার যা খরচ, এটার একটা ব্যালেন্স, কিন্তু আমি 100 টাকা কামাইলেও ওইটার মধ্যেই আমাকে ম্যানেজ করতে হবে। এটার জন্য হিসেব বলবো না, বুঝে চলাটা খুব ইম্পর্টেন্ট। এই কাজটা আমার হয়ে আমার ওয়াইফ করে। আমার যাই মানে ধরেন টুকটাক আমরা যে এক ধরনের পায়ের মাটির উপরে দাঁড়াই, এটা তার জন্য। এই ঝামেলার মধ্যে আমি যাই না, আমি একেবারেই বৈষয়িক না। আমি বিজনেসে কাজ করি, বাট নিজের বিজনেস আই ক্যানট হ্যান্ডেল। বাট আমি যেটা বললাম, আমার কোনো অ্যাম্বিশন নাই রিগার্ডিং টাকা পয়সা। গুপ্ত উদ্দেশ্যটা হচ্ছে 45 বছর বয়সে আসলে আমি রিটায়ারমেন্ট করতে চাই। এটা বলা যাবে না, আমি জানি না এটার জন্য প্রিপেয়ার্ড কিনা। সেটার জন্য এক ধরনের বেস লাগবে, লাইক পরের সময়টা যেন আমি একটু ভালো করতে পারি, সেটার জন্য একটা বেস লাগবে। সেই বেসটা হয়তো হবে কিনা জানি না, যদি না হয়, যদি সুস্থ থাকি, 45 না হলেও 47, 48, বিফোর 50 আই ওয়ান্ট টু মেক ইট। সো রিটায়ারমেন্ট মিনস হোয়াট? রিটায়ারমেন্ট কাজ করবো ওরকম না, আই ওয়ান্ট টু বি ফ্রি, রেসপন্সিবিলিটি কমাইতে চাই। ধরেন এই প্রথম আলোতে যে কাজ করছি, টেকনোলজি বিজনেস, আই এম ভেরি গুড অ্যাট বিজনেস স্ট্র্যাটেজি, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। মানে আমার খুবই কনফিডেন্স আছে। আই এম ওয়ান অফ দ্য, মানে আমি মনে করি আমি খুবই ইকুইপড উইথ বিজনেস স্ট্র্যাটেজি, নিউ বিজনেস ডেভেলপমেন্ট। এই জায়গাটা আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এখনও পরামর্শ দিই, প্রফেশনালি, ক্যাজুয়ালি। এইটা হয়তো আমি করে যাবো কনসালটেন্সির মতো। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সবসময় কন্টিনিউয়াসলি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আমি ফুল টাইম মোটামুটি পড়াই, সপ্তাহে একদিন একটা কোর্স নেই। এটার কারণ হচ্ছে আমি ওই যে স্টুডেন্টদের সাথে আমার কানেক্টিভিটির জন্য এইটা আমি কন্টিনিউ করতে চাই, পড়াইতে চাই। আর এটা থেকে অনেক আয় হবে তা না, হয়তো বেঁচে পড়ে থাকতে পারবো, কিন্তু কি করতে চাই আসলে? এই দুইটাই তো পার্ট টাইম কথা বললাম, সপ্তাহে একদিনের কাজ, বাকি 6 দিন আমি ঘুরতে চাই, আমি বাংলাদেশ দেখতে চাই, সারা পৃথিবী দেখতে চাই। এবং সেটার জন্য একটু আসলে বেসটা দরকার। সেই বেসটা যদি কালকে করতে পারি, কালকেই টাটা বাই বাই। খুবই সো আই জাস্ট ওয়ান্ট টু রিটায়ার। লাইফ তো একটাই, আমি অনেক কাজ করতে চাই না। অসাধারণ। যেতে যেতে আপনি কিছু টিপস দিয়ে যাবেন আমাদের তরুণীদের জন্য যারা দেখছে আপনাকে এই মুহূর্তে। সেটা হচ্ছে, একটা তো তার ওভারঅল একটা টিপস দেবেন, আর একটা হচ্ছে, যেহেতু আপনি একজন স্পেশালিস্ট ইন ডিজিটাল মার্কেটিং, তারা তাদের বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটাকে এগিয়ে যাওয়ার জন্য কীভাবে সাজাতে পারে? এমনি হচ্ছে যারা বিজনেস করে এবং যারা বিজনেসে পড়ে, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং হচ্ছে এখন আর
বাড়তি কিছু না, দিস ইজ এটা Mandatory. একটা বেসিক, ঠিক আছে? এটাকে আলাদা করে বলার মতো কিছু নেই। যে আমরা যখন গ্র্যাজুয়েশন করছি তখন আমাদের সিভিলের মধ্যে ছিল আমি ওয়ার্ড এক্সেল এগুলো পারি, এখন যদি কেউ লেখে ওয়ার্ড এক্সেল পারি তাহলে বোকা ডাকবে। সো ডিজিটাল মার্কেটিং বা এআই লিটারেসি এই দুইটাই কিন্তু ইট হ্যাজ বিকাম বেসিক। Yeah. সো এআই ইজ কামিং আপ, ইউ ক্যানট ইগনোর ইট। সো এআই অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক নলেজগুলো প্রত্যেকের থাকতে হবে, দিস ইজ দ্য মাস্ট থিং। ডিজিটাল মার্কেটিংটাকে আমরা একটা ইন্টারেস্টিং সময়ের মধ্যে গেছি, যে সময়টার মধ্যে ডিজিটাল মার্কেটিং শব্দটা আসছে এবং এটার একটা ম্যাচিউরড লেভেলে গেছে, রাইট? আমি খারাপ দিকে বলছি, আমি নিজেও ডিজিটাল মার্কেটিয়ার, কিন্তু আমি এটা একজন মার্কেটিয়ার এবং ডিজিটাল মার্কেটিং হিসেবেই বলতে পারি হয়তো যে এই শব্দটাকে আমরা একটু ওভাররেটেড করে ফেলছি। সো দিস ইজ ওভাররেটেড। Marketing is the basic. If you want to be a good digital marketer, you have to be a marketer first. Digital marketing is just a tool. Just a tool. এটাকে অনেক বড় করে দেখার লাভ নেই। আপনি মার্কেটিং জানেন না, অনেক টুল জানেন, এটাতে অনেক কাজ আসবে না। সো যারা ডিজিটাল মার্কেটিয়ার হইতে চায় বা যারা ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করে, ফার্স্ট অফ অল গো থ্রু দ্য বেসিক, হুইচ ইজ মার্কেটিং ইটসেলফ, অ্যান্ড ইউ নিড টু বি ইকুইপড উইথ দ্য টুলস, যেটা আমরা ডিজিটাল মার্কেটিং বলি। এইটাই আমার কাছে মনে হয়েছে। আর আপনার জীবন থেকে কোনো পরামর্শ তাদের জন্য? জীবন থেকে পরামর্শ হচ্ছে ওই যে আমার স্যার যেটা আমাকে বলছিল, যেখানেই করবো লাইক আমাদের আশেপাশে অনেক এক্সাম্পল আছে। আমার আপনার কমন বন্ধু প্রীতরেজা ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে পাশ করে তখনকার সময় বিয়ের ফটোগ্রাফি, এটা একটা মানে লাইক দিস ইজ নট, এটা ওই অর্থে সম্মানী। এখন তো অনেক সেলিব্রিটি ফটোগ্রাফার আছে। থিঙ্ক অ্যাবাউট 2008 সাল, তখন প্রীত আমার তখনকারই পরিচিত বন্ধু, ব্যাচমেট। সো তখন সাহস করে বিয়ের ছবি তোলা একটা লাইক সস্তা কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে পাশ করে এটা কেউ করে না, বাট সেইটার মধ্যে টপ হয়েছে, সারা পৃথিবীতে করে বেড়াচ্ছে, তাই না? মহা সেলিব্রিটি সে। সো এনিথিং ইউ ডু, ফর এক্সাম্পল ফর মি, আমার আরেক বন্ধু আছে তাজদিন, আপনার বন্ধু, আমার বন্ধু, কমন বন্ধু, ডেইলি স্টারে কাজ করে, আমার সিমিলার পজিশনে কাজ করে। সো বাংলাদেশে মিডিয়াতে হয়তো আমাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা বিজনেসে আমাদের প্রিপারেশন মিডিয়ার সাথে অনেক বেশি যায় না, তাই না? তো এবং অনেক বেশি মিডিয়াতে অনেক লুক্রেটিভ মনেও হয় না বিজনেস প্রফেশনালদের জন্য, রাইট? বিকজ দিস ইজ বেসিক্যালি মেন্ট ফর জার্নালিস্টস। বাট ডোন্ট ইউ থিঙ্ক যে একটু খেটে খুঁটে লেগেছিলাম বলে আমি বা তাজদিন আমরা তো একটা জায়গা তৈরি করতে পেরেছি, নিশ্চয়ই আরও অনেকেই পারছে বা পারবে। সো ডাজন্ট ম্যাটার আপনি কোথায় কাজ করছেন, ডাজন্ট ম্যাটার আপনি কোথায় কী কেউ করছেন, আপনি যদি এটা এনজয় করেন, এবং এনজয়ের চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার এটার জন্য ক্যাপাসিটি আছে, তাই না? আপনি এটার জন্য যোগ্য, ডু ইট অ্যান্ড গিভ ইউর বেস্ট। অসাধারণ, ডু ইট অ্যান্ড গিভ ইউর বেস্ট, এটা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ পেরবে, মানে আমার এত ভালো লাগছিল, আমরা আরও কয়েক ঘন্টা আমরা আলাপ করতে পারতাম। আমাদের ঘড়ির দিকে তাকাতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। শুনলেন পিয়ার ভাইয়ের কথা, এবং আসলে আমি কয়েকটা জিনিস নিতে চাই ওনার লাস্ট লাইনটা, যেটা হচ্ছে যাই করেন না কেন লাইফে বেস্টটা করেন। এটা হচ্ছে আজকের পুরো অনুষ্ঠানের একদম নির্যাস। আরেকটা নির্যাস সেটা হচ্ছে যে ভলেন্টিয়ারিং, যেটা দিয়ে আমি আসলে অনুষ্ঠান শুরু করেছিলাম, যে এই ভলেন্টিয়ারিং আজকে আমার ক্ষেত্রেও সেটা, আমি আজকে যা কিছু তার সব বেশিরভাগ অর্জন কিন্তু হচ্ছে ভলেন্টিয়ারিং। এবং পিয়াস ভাই তো বলেই দিলেন ওনার লাইফ চেঞ্জ করে দিয়েছে ভলেন্টিয়ারিং। সেটা শুধু যে ক্যারিয়ার তা না, মানে ক্যারিয়ার তো এক নাম্বার, ক্যারিয়ার বলেন, তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট বলেন, তার সারা পৃথিবী ঘুরে বেড়ানো বলেন, এবং তার আজকের পজিশনে আসার কারণ বলেন, তার এত বড় নেটওয়ার্ক তৈরি করা বলেন, এই সব কিছুর শুরু এবং মূলে হচ্ছে ভলেন্টিয়ারিং। সো এইটাকে আপনারা মানে মাথায় রাখবেন। এবং আমাদের এই ফাউন্ডেশনেও অনেকে ভলেন্টিয়ারিং করেন, যাদেরকে লাখো মানুষ চেনে, হাজারো মানুষ চেনে, এবং ডেফিনেটলি আমাদের ফাউন্ডেশনে যারা লাখ লাখ টাকা সেল করে তার মূল কারণ হচ্ছে ভলেন্টিয়ারিং, এবং তাকে অনেকেই চেনে। সো এই দুটো জিনিসকে মাথায় রেখে আজকে আপনাদেরকে এই বার্তাটুকু দেওয়া গেল যে এই পুরো অনুষ্ঠানটাকে আপনি আবার একটু দেখবেন, দেখে প্রতিটা লাইন থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন, যেটা হয়তো আপনার মধ্যে একটা নতুন ভাবনা তৈরি করবে, আর ওই ভাবনায় হয়তো আপনার স্বপ্নের জানালা এবং স্বপ্নের রাস্তা খুলে দেবে। অনেক ধন্যবাদ।